আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমি চলে এসেছি বাগানে। বাগানটা বৃষ্টির পানি পেয়ে মানে পাতাগুলা, গাছগুলা বেশ সুন্দর হয়ে উঠেছে। যদিও বাগানটা ভেঙে গিয়েছে। তো যাই হোক গাছগুলা কিন্তু বেশ ভালোই আছে। তো আমি হচ্ছে এই চারাগুলো রেডি করেছিলাম। এগুলা আমি সেল করে দিব। এখানে হচ্ছে অরেঞ্জ কিং এবং চিত্রা বাগান বিলাসের চারা আছে। চট্টগ্রামে যারা থাকেন তারা কিন্তু আমার কাছ থেকে বাগান বিলাস নিতে পারেন। এগুলো আমি সেলের জন্যই করেছি। প্রতি বছরেই করি। মানে বর্ষার আগে চারা বসাই। সেটা হচ্ছে বর্ষার আগে চারা বসাই এবং ৩-৪ মাস পরে এগুলো সেলের উপযুক্ত হয়ে যায় তখন সেল করে দিই। এ হচ্ছে আমার মরিচ গাছ। এটা সম্ভবত এটা চেরি মরিচ গাছ। আমি আইডিটা ঠিক চেরি মরিচই হবে। আর বৃষ্টির পানি পেয়ে গাছটা তত্তর করে বড় হয়ে উঠছে। আর এই যে পুরা বাগানটার এই অবস্থা এখন। আর এখানে হচ্ছে গত বছর আমি পুঁইশাকের ডাঁটা রোপণ করেছিলাম। তো পুঁইশাকের ডাঁটা থেকে বেশ কিছু ফুল হয়েছিল, সেই ফুলগুলা ঝরে পড়েছিল। তো এখানে মাটির মধ্যে এবার বৃষ্টি হওয়ার কারণে ওগুলো বীজগুলা থেকে এখন চারা হচ্ছে। বেশ কয়েকটা পুঁইয়ের ডাঁটার গাছ দেখলাম, অনেক সুন্দর লাগলো। আমি মনে ছিলাম অন্য কোনো ফুল গাছের চারা তারা হবে। একবার ভেবেছিলাম যে হয়তো ফেলেই দিই। তো এখন দেখি যে না, এগুলো পুঁইশাকের ডাঁটা। আর এদিকে বন্য ফুল, এটার নাম হচ্ছে রুয়েলিয়া। এটা আমার পুরা বাগানটা একদম দখল করে রেখেছে আপাতত। দেখতে বেশ ভালো লাগে, আমি আর তুলে ফেলি না। আর এটা হচ্ছে ধুন্দুল গাছের চারা করেছিলাম একটা। তো অনেকগুলোই চারা হয়েছিল, তার মধ্যে একটাই টিকেছে। আর এগুলো হচ্ছে অ্যালামন্ডা চারা। এগুলো আসলে ফুল হলে আমি সবগুলোই সেল করে দিব। প্রত্যেক বছর বর্ষার সময় আমি বেশ কিছু চারা তৈরি করি এবং সেগুলো আমি পরবর্তীতে সেল করে দিই। আসলে এগুলো শখের বশে করা, খুব ইমার্জেন্সি যে সেটা না। আমি আসলে শখ করেই করি। আর যদি প্রফেশনাল হিসাবে নিতাম তাহলে তো সারা বছরেই করতাম। তো আমি টুকটাক শখ করে এই সেল করে আবার ওগুলা দিয়ে আমি গাছ কিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমার টাকাটা অপচয় হয়। এই যে গাছগুলা বৃষ্টির পানি পেয়ে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। বাগানটা দেখি হয়তো বর্ষার শেষে হয়তো বাগানটা একটু ঠিকঠাক করব। এখন তো আর সম্ভব না বৃষ্টির কারণে। পরবর্তীতে হয়তো করব। আর এই করবী গাছগুলো বিশাল বড় হয়ে গিয়েছে। আসলে এটা তো বালি পুড়িয়ে করা হয়েছিল। তো যখন খুব বেশি বৃষ্টি হয় তখন এই টিনগুলা তো বাঁশ দিয়ে দাঁড়া করানো, সেগুলা লোডটা নিতে পারে না পানির। তো তখন এটা ধসে যায়। আর হচ্ছে আশেপাশে বিল্ডিং থেকেও প্রচুর পানি পড়ে। বালিতে যখন প্রচুর স্পিডে পানি পড়ে তখন বালি এটা সহ্য করতে পারে না। তখন নদী দিয়ে ডেবে যায়। তো এদিকে হচ্ছে সকালবেলা আমি আমার ছেলেদেরকে পড়তে বসিয়েছি। ছোটটাও বসেছে। তো আমি ওদেরকে পড়তে বসিয়ে আমি বলতেছি আমি একটু তরকারি কাটি। তো এখানে ড্রেসিং টেবিলের উপর আমি তরকারিগুলো এনে রাখলাম। পটলের চামড়া ছিলবো এখন। তো ওদেরকে বসিয়ে রেখে আসলে কোনো কাজ করাটা খুবই টাফ ব্যাপার। আমি আসলে ওইদিন এটা করে বুঝলাম। মানে যখন মেহেরানের স্কুল থাকে না তখন মেহেরান, ইরহান, বাবু ৩ জন মিলে খুব ঝামেলা হয়ে যায়। কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এখানে পটলের চামড়া ছিলতেছি আর ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে পটল ভাজি করা হবে লম্বা, লম্বা করে। চামড়াগুলো হালকা করে ছেঁচে নিচ্ছি এ ছুরি দিয়ে। তো এখানে প্রায় ১ কেজির মতো পটল ছিল। তো আমি ওদেরকে বলতেছি, "তোমরা পড়ো, আমি এর মধ্যে এগুলো ছিলে নিই।" কারণ হচ্ছে পড়তে বসালে আবার এগুলো না ছিলতে যদি না ছিলি তাহলে পরে অনেক টাইমের ব্যাপার হয়ে যাবে। রান্না করতে দেরি হয়ে যাবে। তো আম্মুকে বলতেছি, "আমি ড্রেসিং টেবিলের উপর বসে, বসে করি আর খাটের উপর ওদেরকে পড়তে বসাই।" তো ওদেরকে বসানোর পরে আমি এগুলো ছিলতেছি। কিন্তু অনেক ঝামেলা হচ্ছে। বাবু হচ্ছে অনেক ডিস্টার্ব করতেছিল। বাবুকে একটু পরপর দেখতে হচ্ছে আবার আমার। তো পটলের যেকোনো ধরনের ভাজিটা আমার বেশি মজা লাগে। পটল রান্না করলে কিন্তু ভালো লাগে না। আর এখানে হচ্ছে লবণ, মরিচ, তারপরে বিভিন্ন ধরনের মসলা যেমন লবণ, মরিচ, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া, এগুলা দিয়ে মেখে রেখেছিল আম্মু। আর এখানে হচ্ছে মাছ ভাজি করা হচ্ছে। তো এখানে হচ্ছে ওই যে পটলগুলা করলাম সেগুলা কিছু লম্বা ভাজি হবে আর কিছু হচ্ছে আলু আর পটল দিয়ে একটা ভাজি হবে। ২ রকমের ভাজি হবে। আর এখানে হচ্ছে ওই যে মাছটা সেটা হচ্ছে নারিকেলা মাছ, সেটা রান্না করা হবে।
আসলে অনেক রকমের তরকারি রান্না করতে হয়। কারণ হচ্ছে কেউ এটা খেলে ও ওটা খায় না, ও এটা খেলে এটা খায় না। তো যার কারণে বেশ কয়েক পদের তরকারি রান্না করতে হয়, আর মানুষও বেশি। তো এদিকে রান্না-বান্না হয়ে যাচ্ছে, এই যে পটলগুলো দিয়ে দেওয়া হলো। পটলের ভাজিটা কিন্তু বেশ মজা। এভাবে যদি মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে পটল, তারপর হচ্ছে আপনার এই যে কাঁকরোল, এগুলো আঁকড়িল ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কিছু তরকারি আছে এগুলো ভাজিই মজা রান্না করার চেয়ে। আপনাদের কার কেমন তরকারি ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার হচ্ছে সবজি তেমন একটা বেশি ভালো লাগে না। তাও খাই। একটু ভাজিটা ভালো লাগে। কিন্তু ভাজিটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা থাকে তাদের জন্য তো অসম্ভব ক্ষতি। তো এদিকে হচ্ছে বিকালবেলা বাচ্চারা হচ্ছে নাস্তা খেতে যাচ্ছিল। তো কি নাস্তা বানাবো সেটা নিয়ে টেনশন করতেছিলাম। তো আব্বু হচ্ছে আম আনছিল। তো আমি হচ্ছে আমের পুডিং বানাই চিন্তা করতেছি। তো একদম শেষের দিকে এটা সম্ভবত আমি ৫টা ৪:৩০ কি ৫টার দিকে করছিলাম। মাগরিবের সময় খাওয়া হবে মাগরিবের পরে। তো যার কারণে শুধুমাত্র ম্যাঙ্গোটায় মানে আমটাই আমি জমাট বাঁধাতে পেরেছিলাম ম্যাঙ্গো পুডিং করার জন্য। তো এখানে যারা করেন তারা তো জানেন এখানে আগার পাউডার যেটা সেটা দেওয়া হয়েছে। আগার পাউডারটা হচ্ছে আপনার স্টোর মানে ডিপার্টমেন্টাল স্টোর বা যেকোনো ভালো মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন। বি আমটাকে ১ম এ আমি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে আগার পাউডার দিয়ে জাস্ট ২ মিনিট জাল দেওয়ার পরে আমটা যখন ঘন হয়ে যায় তখন আমি এটা ঠান্ডা করি প্রায় ০.৫ ঘন্টার মতো। ওই যে এটা ঠিক ৪:৩০ বা কি ৫টার দিকে করেছিলাম তা হচ্ছে আমি মাগরিবের পরে খাবো। বাচ্চারা খাবে ওদের জন্য। তো ০.৫ ঘন্টার মধ্যে জিনিসটা জমাট বেঁধে গিয়েছিল। আমি হচ্ছে কি যখন একটু ঠান্ডা হয়ে আসছিল নিচে দিয়ে ধরে দেখলাম যে না মোটামুটি ঠান্ডা হয়ে আসছে তখন সঙ্গে এটাকে ডিপে ঢুকাই ফেলি। তো ১০-১৫ মিনিটের মধ্যে এটা বেশ ভালো জমাট বেঁধে যায়। এই যে দেখুন কি সুন্দর পিস করে হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি দুধটা জাল দিব। দুধটা জাল দিয়ে দুধের ভিতর আগার পাউডার দিব আর হচ্ছে একটু দুধ পাউডার দিচ্ছি। আ স্বাদ মতো চিনি, লবণ এগুলোই দিব। এই যে চিনি দিচ্ছি ১ কাপ। অনেকে অনেক রকমের মেজারমেন্ট করেন। আমার মেজারমেন্ট হচ্ছে আমি কাপ দিয়েই সবকিছু মেজারমেন্ট করি। মানে আমার কাপের আন্দাজটাই ভালো হয়। কিছু দিয়ে আমি যদি মেজারমেন্ট করতে যাই সেটা আমার অনেক ঝামেলা হয়ে যায়। আ এখানে হচ্ছে আমি দুধের সাথে ১ কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর হচ্ছে দুধটাকে আমি জাল দিয়ে দিলাম। আর সঙ্গে আগার পাউডারটা দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই প্লেটে দিচ্ছি। তো যেহেতু ম্যাঙ্গোটা আমি এর আগে এই প্লেটে করেছিলাম, আমি ছিলাম যে এখানে হয়তো হবে। পরে দিয়ে দেখলাম যে না, দুধটা একদম কানায়। তো আমি সেজন্য বাটিটাও চেঞ্জ করলাম। আপনারা কিন্তু ম্যাঙ্গো পুডিংটা খেয়ে দেখতে পারেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগে। অত বেশি খারাপ যে সেটাও না, আবার খুব বেশি ভালো যে সেটাও না। মোটামুটি ভালোই চলে। তো আমি এই কয়েকটা দিয়ে দেখলাম। পরে দিয়ে যে আমার মেজো ছেলে ইরহান ও হচ্ছে টানাটানি করতেছিল। এই যে জেলি দিয়ে মানে আগার পাউডার দিয়ে যে ম্যাঙ্গোটা জমিয়েছি, এটা কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল। তো আমি দেখতেছি যে না এই প্লেট আর হবে না। তখন হচ্ছে আমি প্লেটটা চেঞ্জ করে ফেললাম এখন। এই যে আম্মুকে বলতেছিলাম যে আরেকটা বাটি এনে দাও, এই প্লেটে হবে না। আর এটা ঠিক মাগরিবের ১০ থেকে ১৫ মিনিট আগে। তো শেষ পর্যন্ত হয় কি আমার যে দুধটা সেটা জমাট বাঁধার টাইম পায়নি। কারণ হচ্ছে বাচ্চারা মাগরিবের পরে খেতে যাচ্ছিল। তো আম্মুকে বলছি, "থাক ওরা যখন খেতে যাচ্ছে ওদেরকে দিয়ে দিই। শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই।" তো হালকা মানে আরো ধরেন ১ ঘন্টার মতো যদি আমি এটা রাখতাম তাহলে তো খুব সুন্দর জমাট বাঁধতো। তো আমি হচ্ছে এই বাটিতে এখন ট্রান্সফার করে নিচ্ছি। কারণ হচ্ছে ওই বাটিতে জায়গা হচ্ছিল না। এই যে আমের পিসগুলো আমি দিলাম এগুলো কিন্তু দুধটা গরম থাকা অবস্থায় দিয়েছি। দুধ ঠান্ডা অবস্থায় কিন্তু আমের পিসগুলো দেওয়া যাবে না। তাহলে কিন্তু দুধটা জমাট বেঁধে যাবে। তো ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।